গত বিপিএল থেকেই একটা দাবি আমাদের ভক্তদের মধ্যে, ক্রিকেট ভক্তদের মধ্যে তৈরি হয়েছে যে সাব্বির রহমান রোম্মানকে তারা আবার জাতীয় দলে দেখতে চান। এই দাবির পক্ষে এখনো পর্যন্ত আমরা নির্বাচকদের কাছ থেকে কোনো সাড়া দেখি নাই। ইনফ্যাক্ট যারা সিরিয়াসলি ক্রিকেট নিয়ে আলোচনা করেন তারাও কেউ এই দাবিটারে খুব পাত্তা দিচ্ছেন বলে মনে হয় না। কিন্তু আমি আজকে একটু সাব্বির রহমান রোম্মানকে নিয়ে কথা বলতে চাই। সে মাত্র একটা ইনিংস খেলছে, মাত্র ২১ রানের একটা ইনিংস। এবছর বিপিএলে তো অনেকগুলো ভালো ভালো ইনিংস হয়ে গেল এর মধ্যে। আমাদের শান্ত একটা সেঞ্চুরিও করে ফেললো। ইমন তো মানে তার একেবারে পজিশনের বাইরে গিয়ে অসাধারণ খেলতেছে। তারপরেও আমি আজকে ওই ২১ রানের ইনিংসটা ধরে একটা কথা বলতে চাই যে রোম্মানের কি আসলেই আর টাইম আছে? রোম্মান কি আসলেই আবার ফিরতে পারে? আমি এই টোনে আগে একদিন একটা কনটেন্ট করছি। সেই কনটেন্টটার পরিপূরক ধরতে পারেন আজকের কনটেন্টটারে, যে কেন আমাদের সাব্বির রহমান রোম্মানের একটু হইলেও সম্ভাবনা আমি দেখতে পাই। সেই সম্ভাবনাটা নিয়ে একটু কথা বলি। আমি এবার বিপিএল এর শুরু থেকে এখনো পর্যন্ত কোনো ম্যাচ নিয়ে কথা বলতে পারি নাই। আমার একটা পারিবারিক ট্র্যাজেডির কারণে আমি একটু দূরে থাকতে হয়েছে কদিন। হয়তো আরো কিছুদিন একটু ইরেগুলার থাকবো আমি। আমি জানি না যে আমার রেগুলার থাকা না থাকায় তো খুব বড় কিছু যায় আসে না, কিন্তু আমার যায় আসে। কারণ রোজ কথা বলতে না পারলে একটা টুর্নামেন্ট চলতেছে দেশের, একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, টি-টোয়েন্টির সবচেয়ে বড় টুর্নামেন্ট দেশে। সেটা নিয়ে কথা বলতে না পারলে নিজের কষ্ট লাগে। সেই জায়গা থেকে উচিত তো ছিল অনেক কিছু নিয়ে কথা বলা, হয়তো বলবো এর ভিতরেই। বিপিএল তো এখনই শেষ হচ্ছে না। আজকে ওই যেটা বললাম সাব্বির রহমান রোম্মানকে নিয়ে একটু কথা বলি। সাব্বির রহমান রোম্মানের কেসটা বাংলাদেশে খুব কিউরিয়াস কেস, খুব কিউরিয়াস কেস। সাব্বির রহমান রোম্মান যখন বাংলাদেশে লাইমলাইটে আসলো তখন ওকে চিনতাম হচ্ছে একটা দুর্দান্ত আনন্দময় লেগ স্পিনার, যে কিনা দুর্দান্ত পাওয়ার হিট করতে পারে। এবং ওর যে শুরুটা আপনি যদি মনে করে দেখেন, ৩ ফরম্যাটে সে যে শুরুটা করলো, আমাদের ভেতরে তো আসলে একটা স্বপ্নের বীজ বুনে দিল। আমি সবসময় অতি আশাবাদী মানুষ। সবসময় মানে মানুষ তো ওই যে হতাশাটা বেশি দেখে, আমি সামান্য পানির ফোঁটা দেখলে সেখানে সমুদ্রের আনন্দ পাই। সেই ছেলেটা সেই একইভাবে ইন্টারন্যাশনালে আনন্দের সঙ্গে খেলতেছিল। সাকিবের সঙ্গে ওয়ানডেতে এই জুটিটার কথা ধরেন, বা টি-টোয়েন্টিতে যে ২-৪টা বিস্ফোরক ইনিংস। ইভেন আমরা যে একটা এসএ গেমস জিতে আসলাম, ওটারও তো মূল নায়ক রোমান ছিল। তখন তো রোমান বাচ্চা ছেলেটা। তারপরে ইভেন টেস্টে পর্যন্ত রোমান দারুণ পটেনশিয়াল হিসেবে নিজেকে প্রুভ করলো। ইংল্যান্ডের বিপক্ষে সেই যে ম্যাচটা আমরা হেরে গেলাম, রোমান একা একটা লড়াই, মহাকাব্যিক একটা লড়াই চালায় গেল। আমি তো রোমান বললে, সাব্বির রহমান রোমান বললে ওই দৃশ্যটাই দেখতে পাই, যে উইকেটের উপরে ব্যাটে ভর দিয়ে উবু হয়ে আছে। ওই যে দৃশ্যটা, কি মহাকাব্যিক ট্রাজিক একটা দৃশ্য। যাই হোক, রুম্মানের উপরে তখন স্বপ্ন না দেখার কোনো কারণ নাই। পৃথিবীর সবচেয়ে হতাশাবাদী লোকটাও আমার মনে হয় রুম্মানকে তখন ভবিষ্যতের ম্যাক্সওয়েল হিসেবে ভাবার কথা। বরং ম্যাক্সওয়েলের চেয়ে বেটার, যে ভালো লেগ স্পিন করতে পারে। সেই রুম্মান কি দেখি করে হারায় গেল, মাঝে একবার ফিরেও আসলো, কিছু প্রুভ করতে পারলো না। কিন্তু আজকেই ২০২৫ সালে যদি আপনি দেখেন, তাহলে রোমান খুব বিচিত্রভাবে নিজেকে নতুন করে চেনাচ্ছে। নতুন করে চেনাচ্ছে এমন না যে রোমান এখন খুব অর্থোডক্স ব্যাটসম্যান হয়ে গেছে, আগের মতো পাওয়ার হিট করতেছে না। অনেক বেশি পাওয়ার হিট করতেছে এবং অনেক বেশি হিট জেনারেট করতেছে। মাঝে একদিন একটা কনটেন্টে আমি বলছি, ওর সঙ্গে আলাপ করি যে ও কীভাবে নিজেকে রেডি রাখে, সেজন্য ওর কৌশলগুলো কী। ও খুব কম দামি কিছু ব্যাট কেনে, বেজা বল, নোংরা বল, ভারী হয়ে যাওয়া বল, সেইগুলো দিয়ে পাওয়ার হিট করে। ও ওই যখন কম দামি ব্যাটে তো পাওয়ার জেনারেট হয় না, একদম প্রচণ্ড পাওয়ার না দিলে বল দূরে যায় না। এটা করে প্র্যাকটিস করে। ও নিজেকে নিয়ে প্রচুর পরিশ্রম করে। ছেলেটা খেলার সুযোগ পায় না। ওর মূল যে ক্রাইসিস এখন, ও এর মাঝে খেলতে বেশ কিছুদিন ইংল্যান্ডে ছিল। ইংল্যান্ডে গিয়ে মাইনর-টাইনর খেলার চেষ্টা করছে। ওখানে টাকা পাক বা না পাক, ওর টার্গেট ছিল ম্যাচ খেলতে হবে। কারণ দেশে তো ম্যাচই পায় না। এখন মুশকিলটা হচ্ছে যে ও তো চায় টি-টোয়েন্টি খেলতে। ওর ভেতর থেকে বাকি সত্তাগুলোকে তো আমরা অলরেডি মেরে ফেলছি। ওর যে ওয়ানডে খেলার ক্ষমতা, ওর যে ফার্স্ট ক্লাস খেলার ক্ষমতা, এটাকে আমার ধারণা আমরা প্রায় মেরে ফেলছি। ফলে ওরা এখন বেঁচে আছে শুধু টি-টোয়েন্টি সত্তাটা। তো সেটা কাজে লাগাইতে গেলে আমাদের এখানে সুযোগ কই? একটা বছরে বিপিএল, বছরে একটা ইদানিং শুরু হয়েছে এনসিএল টি-টোয়েন্টি। দেখেন এই ২০২৫ সালটা ওর জন্য কিরকম একটা দুর্দান্ত বছর। এবছরে ও ২ টো বিপিএল এর অংশ বিশেষ করে পেল। সেখানে গত বছর বিপিএলটার যে অংশটা খেলতে পারছে, সেটাই ২০২৫ সালেই পড়ছে। বিপিএল এ ওকে নিল ঢাকা দলটা।
ঢাকা দল নেওয়ার পরে ঢাকার কোচ ছিল সুজন ভাই। তো সুজন ভাই একটু স্ট্রিক্ট কোচ। সুজন ভাই বিশৃঙ্খলা পছন্দ করে না। আর সাব্বির তো বিশৃঙ্খলার নায়ক। সাব্বির মানেই হচ্ছে বিশৃঙ্খলা করতে চাইবে। ফলে সাব্বির কি করছে মনে হয় একদিন প্র্যাকটিসে দেরি করে আসছে বা কিছু, ওকে আর দলে নেয় না। কিন্তু ওর ব্যাটিংয়ের খুব ফ্যান হচ্ছেন তখন ঢাকা দলের যিনি মালিক, এখন বোধহয় ওনার অল্প একটা অংশ আছে, শাকিব খান। শাকিব খান আমাদের চিত্রনায়ক। শাকিব খান আবার হচ্ছে সাব্বিরের ব্যাটিংয়ের বেশ ভক্ত। উনি বললেন যে সাব্বিরকে একটু দেখতে চাই মাঠে। ওনার কথাই সাব্বিরকে মাঠে নামানো হলো। তারপরে তো আপনাদের মনে আছে বোধহয় ৩৫-৪০ বলে একটা ৮০+ রানের একটা ইনিংস খেললো। কি ভয়ানক পাওয়ার হিট, ভয়ানক পাওয়ার হিট। এবং এই যে আমি জাহিন হাসান প্রিন্সকে ছাড়া তো ইদানিং কথা বলতে পারি না। প্রিন্স অলরেডি কিছু ডাটা দেখাইছে। সেই ডাটাগুলোর অর্থ দাঁড়ায় এরকম যে সে এবছর ২০১টা বল খেলছে টি-20-তে। সেখানে সে ২৬টা ছক্কা মারছে। মানে প্রতি প্রায় ৭ বলে একটা করে ছক্কা মারছে। বুঝতেছেন যে পাওয়ার হিটিংটা ওর কেমন আছে এখনো। এটা আমার মনে হয় একটা লোকের বছর বোঝার জন্য যথেষ্ট ভালো। এছাড়া আপনি জানতে পারেন যে সে ১৫ ইনিংসে ৩১৫ রান করছে। এভারেজ তার ৩০-এর ওপরে ৩২ বা এরকম কিছু। বছরের স্ট্রাইক রেট 155 এবং গত বিপিএল এ স্ট্রাইক রেট ছিল 160+, প্রায় ১৭০-এর কাছাকাছি। এর মধ্যে এনসিএল টি-20টা খুব ভালো করতে পারে নাই, তারপরে একটা দুর্দান্ত ইনিংস ছিল। এবং সর্বশেষ যে ইনিংসটার জন্য আমি আবার কথাটা তুললাম, সেটা হচ্ছে ঢাকার যে ১ম ম্যাচটা, একটাই মাত্র ম্যাচ হয়েছে তো, ওই ম্যাচটায় ও একটা ম্যাচ সেভিং, ম্যাচ উইনিং ২১ রানের ইনিংস খেলল। ওখানে সে ২টো ছক্কা মারছে, একটা ৪ মারছে। দেখেন ছক্কা ২টো এবং ৪-এর শিকার হচ্ছে তানজিম সাকিব, লামিচানে আর বিনুরা ফার্নান্দো। ৩ জনই এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, লামিচানের হয়তো আগের দিন নাই, স্টিল ৩ জনই ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডমিনেট করে ক্রিকেট খেলতেছে। মানে এমন না যে পাড়ার বোলার পেয়ে মেরে দিছে। এবং ওই যে মারাগুলো, ওই মারাগুলো ম্যাচটাকে বের করে আনছে। ওই ২১ রানের ইনিংসটা ম্যাচ উইনিং ইনিংস ছিল, ম্যাচ কার্যত হেরে যাওয়ার কথা ছিল ঢাকার। এখন এই জিনিসটা কি প্রুভ করে? সে যখন ব্যাট করতেছিল তখন অপর এন্ডে শামীম কিন্তু নিষ্প্রভ হয়ে দাঁড়ায় ছিল। মানে আমরা ২ টা ফিনিশারকে এবার ঢাকার হয়ে খেলতে দেখতেছি এবং খুব কাছাকাছি পজিশনে। সেখানে একবার কম্পেয়ারটা আমাদের চোখের সামনে চলে আসতেছে যে একটা ছেলে ডানহাতি ছেলে সে ফিনিশার হিসাবে কেমন, একটা ছেলে বাঁহাতি ছেলে সে ফিনিশার হিসাবে কেমন। সেই জায়গাটায় তো আমি অন্তত এই মুহূর্তে সাব্বিরকে একটু আগায় না রেখে পারতেছি না। আর সাব্বিরের তো জায়গা আছে। আপনি তো শামীম সাব্বির দুজনকেই খেলাইতে পারেন। অ্যাজ লং অ্যাজ আপনার হাতে বোলিং অপশন আছে, মানে যে ব্যাটসম্যানকে আপনি ফিনিশার বা ওই দিকটায় খেলাবেন ৫, ৬, ৭-এর ওই দিকটায়, তারা যদি মোটামুটি বোলিং অপশন হয়, তাহলে আপনি দুজন খেলাতেই পারেন। ৩-৪ জন উইকেট কিপার খেলানো, জাকের, অঙ্কন, তারপরে সোহান, এদের ৩-৪ জনকে খেলানো এবং খুবই ওয়ান সাইডেড ৩-৪ জন ব্যাটসম্যান খেলানো হচ্ছে অনেক ভালো সাব্বির শামীমকে খেলায় দেওয়া। আপনি সাব্বির শামীম দুজনকেই খেলাতে পারেন। সেটা অসাধারণ কম্বিনেশন হতে পারে। আমি বলতেছি না যে সাব্বিরকে এখনই জাতীয় দলে নিতে হবে বা নেওয়ার এই মুহূর্তে উপযোগিতাও তৈরি হয় নাই, বাস্তবতাও তৈরি হয় নাই। তাহলে কি করতে হবে আমাদের? প্রথমত কাজটা হচ্ছে সাব্বিরকে করতে হবে। বিপিএল চলতেছে। এখন তো অন্য কেউ কিছু করে দিতে পারবে না। এখন যা করার সাব্বিরকেই করতে হবে। বিপিএল এর বাকি ম্যাচগুলোতে তার এই যে ২০২৫-এর যে গোল্ডেন টাইমটা আবার ফিরে আসছে, এই টাইমটাকে ধরে রাখতে হবে। দুর্দান্ত কিছু ইনিংস খেলতে হবে। তারপরে তাকে ধরেই নিতে হবে যে এই বিশ্বকাপ সামনে যেটা আছে এটাতেও আমার সুযোগ হচ্ছে না। তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে বিসিবিকে এই জিনিসটা নজরে নিতে হবে। দেখেন এই নজরে নেওয়ার কাজগুলো আরেকটু আগে করলে ভালো হয়। গত বিপিএলেও যখন ভালো করছে, তারপরে আমাদের অনেকগুলো এইচপি ট্যুর হয়েছে, এ দলের ট্যুর হয়েছে, নানা রকম হয়েছে না? এসব জায়গায় সাব্বিরকে আমরা ইনক্লুড করতে পারতাম না? তাহলে এই যে আমাদের লিপু ভাইদের বিখ্যাত কথা যে আমাদের রিসোর্স নাই। রিসোর্স তো ভাই এদের মধ্যেই। আমি সবসময় বলি আপনার পাইপলাইনের কোনো প্রান্ত পাকিস্তানেও উন্মোচিত না, ইন্ডিয়াও না। যে ওখান থেকে ওরা আমাদের পাইপলাইনের লোক ঢুকাইতে থাকবে। তাই কি হয়? আমাদের বাচ্চাদের মধ্যেই আমাদের খুঁজে নিতে হবে যে কে রিসোর্স। তো সাব্বির একটা রিসোর্স। রিসোর্সটা আপনি কাজে লাগাবেন তো। আপনি এইচপিতে পাঠান তারে, এই দলে পাঠান। ওকে ফেল করলে আপনি বলে দেন যে ও ইন্টারন্যাশনাল পাঠাচ্ছে না। ও শুধু ওই লোকালেই এসে দুমদাম মারতে পারে। আমরাও বুঝে ফেললাম। আমরা এটলিস্ট আর আবেগী কথাবার্তা বললাম না। কিন্তু যদি এমন হয় এই যে মাঝে আমরা টপ এন্ড টি-20 খেলতে গেলাম অস্ট্রেলিয়ায়, ওখানে যদি সাব্বির যেত, গিয়ে ওখানে যদি ওই বোলারদের এগেনস্টে ২-৪টা ইনিংস খেলে আসতো, তাহলে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারতাম যে সাব্বির এখনো অনেক কিছু অফার করতে পারে। সাব্বিরের বয়সটা হয়তো আপনাদের মনের কাছে একটা বাধা হইতে পারে যে ৩৪ পার করে ফেলছে, হয়তো বাংলাদেশি হিসাব টিসাব মাথায় নিলে ৩৫। ওকে ঠিক আছে,
তারপরেও সাব্বিরের সামনে ৪-৫ বছর সময় আছে। ও যে ধরনের খেলোয়াড় এবং ওর যত সুন্দর ফিট, ও অনায়াসে আরো ৪-৫ বছর যদি সবকিছু ব্যাটে বলে মেলে, তাহলে সার্ভিস দিতে পারে। ন্যাশনাল টিমটাই সেই সার্ভিসটা দিতে পারে। আর আমি তো সাব্বিরের প্রতি আরেকটা জোরদার দাবি করব এবং সাব্বির যে টিমে খেলে তাদের প্রতিও দাবি করব যে সাব্বিরের ইউটিলিটি লেগ স্পিনটাকে নষ্ট করেন না। সাব্বিরকে যেটা আমি বললাম, সাব্বিরের যদি একটা বোলিং অপশন অফার করার সুযোগ থাকে এবং সেটা যদি হয় লেগ স্পিন, সাব্বির তো দুর্দান্ত লেগ স্পিনার। দুর্দান্ত, আমি রিশাদের সঙ্গে কম্পেয়ারের অর্থে বলতেছি না। মানে এই ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে ১ ওভার ২ ওভার চালায় দেওয়ার মতো দুর্দান্ত লেগ স্পিনার। ওই ২ ওভারে সে এমন সারপ্রাইজ প্যাকেজ হয়ে আসবে যে আপনার ২ টা উইকেটও তুলে নিতে পারে। হয়তো একটু টাইট বোলিংও করে দিতে পারে। কি অসাধারণ ব্যাপার হবে না তাইলে? তো সাব্বিরের বোলিংটার প্রতিও তার একটু নজর দেওয়া উচিত। আমি মনে করি আমাদের ম্যানেজমেন্টেরও এই রিসোর্স বলে জিনিসগুলাকে কাজে লাগানো। ডাইরেক্ট জাতীয় দলের দাবি করতেছি না। ওই দাবি করব না। ওই অত আবেগী দাবি করতেছি না। কিন্তু ছেলেটা যদি পারফর্ম করে, এখন আরেকটা বিপিএল শুরু হয়ে গেছে, এটাতে যদি পারফর্ম করে দয়া করে তাকে ওই রিসোর্স হিসাবে কাজে লাগান। কে জানে আমাদের ওই যে ক্রাইসিসটা, ওই জায়গাটার ৫, ৬, ৭ এর যে ক্রাইসিসটা, সেটা হয়তো সাব্বিরই মিটাইয়া দিবে। যাই হোক, সাব্বিরের জন্য অনেক শুভেচ্ছা। রোমান ভালো থাকবেন। আমাদের ন্যাশনাল টিমের জন্য শুভেচ্ছা এবং বিপিএল নিয়ে আরো কথা বলার আশা রইল। সবাই ভালো থাকবেন।